হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গল্প শুনবে অ্যাম্বুলেন্স রহস্য 11 নাম্বার পর্ব। যাই হোক, দেরি না করে চলেন আমরা অ্যাম্বুলেন্স রহস্য 11 নাম্বার পর্বটা শুনে আছি। একটা বাচ্চার হাতের চাপ যেন কালি মেখে সে রিয়াজের পা ধরেছে। রিয়াজ আবারও চিন্তিত হতে লাগলো, যদি সব স্বপ্নই হয় তবে পায়ে এই হাতের চাপ কিভাবে এলো। মাথাটা ঝিম ধরে যায় রিয়াজের। কিছুক্ষণ মাথা ধরে ভাবনা করতে থাকে সে। এমত অবস্থায় রিয়াজের নাম্বারে কল আসে একটা। রিয়াজ মাথা তুলে ফোনে তাকায়, দেখে বসের কল। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে রিয়াজকে বস বলল, একজন রোগীকে আনতে হবে, বেশি দূরে না, চলে আসো। কথাটা বলে বস কল কেটে দেয়। রিয়াজ বসা থেকে উঠে গামছা হাতে নেয়, এরপর জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে চলে যায় ওয়াশরুমে। গায়ে প্রচুর ময়লা, গোসল দেওয়া জরুরি। সন্ধ্যা কিছুক্ষণ আগে রিয়াজ চলে আসে হসপিটাল। চায়ের দোকানে আসতেই শাহরুখ খানকে দেখতে পায়। সে দৌড়ে এসে রিয়াজকে বলে, ভাই মাফ করে দেন, কালাম ভাই জানতে পারলে আমাকে প্রচুর বকবে। রিয়াজ ওর কথা শুনে বলে, কেন? হেল্পার এইবার নরম স্বরে বলে, আপনাকে ভাত দিয়ে আসতে বলেছিল, গেছিলাম আপনার বাসায় দুপুরবেলা, কিন্তু দরজা এত জোরে জোরে পিটলাম, আপনার কোনো খবরই ছিল না। রাগে আমি চলে আসছি, আপনি কেমন ঘুম দিচ্ছেন কে জানে। সিকিউরিটি রুমে চলে। কালাম ভাই যদি জিজ্ঞেস করে বলবেন যে দুপুরবেলায় খেয়েছেন আপনি। রিয়াজ শাহরুখ এর কথা শুনে কিছুটা হাসে, এরপর তার কাঁধে হাত দিয়ে বলে, ঠিক আছে, আমারও প্রচুর ক্ষুধা লেগেছে, চলো। হেল্পার আর রিয়াজ চলে যায় সিকিউরিটি রুমে। রিয়াজ কাউকে বুঝতে না দিলেও ক্ষুধায় তার পেটেও যন্ত্রণা হচ্ছিল। এদিকে কালাম ভাই হামজা হুজুরের কাছে যান। এই হুজুর অনেক কিছুই জানেন। হামজা হুজুরের সাথে জিন আছে অনেক, ক্ষমতাবল এদিকে তিনি। তবে লোকমুখে শোনা যায় মানুষের ভালো করেন তিনি, খারাপ কিছুতে কখনো সায় দেয়নি। কালাম সাহেবকে দেখে হামজা হুজুর একটু নড়েচড়ে বসে। কালাম সাহেব উনার সামনে গিয়ে বসতেই হামজা বললেন, যার জন্য এসেছিস সে তো শত্রু বানিয়ে নিয়েছে, ওর পিছনে 3টা জিন লেগে গেছে, রক্ষাকবচ ছাড়া তাকে ছাড়া উচিত হয়েছে। কালাম সাহেব মাথা নিচু করে কিছু বলার আগে হামজা আবার বলে, আমি জানি তুই সময় পাসনি, কিন্তু ওর পিছু নিয়ে আসলে হয়তো সে বেঁচে যেত। কালাম সাহেব এবার শান্ত স্বরে বলে, একটা উপায় দিন হুজুর, আপনি তো রিয়াজকে হেল্প করতে পারেন, ওই 3টা জিনকে ওর পিছু ছাড়ানোর উপায় নেই। হুজুর কিছুক্ষণ শান্ত থাকার পর বলে, আচ্ছা, আমি কিছুই না, আল্লাহর বাণীর উপর কাজ করি, আর এতে আল্লাহর ইচ্ছায় সব হয়। ওই ছেলেটা সেদিন সূরা পাঠ করেছিল, যেটি তার জন্য রক্ষাকবচের কাজ করেছে, নয়তো অ্যাম্বুলেন্স নিয়ে আর আসতে হতো না, তার পথেই শেষ করে দিত। আমি একটা রক্ষাকবচ দিচ্ছি, এইটা ওর হাতে বা গলায় বেঁধে দিস, আর বাকি জিনদের জব্দ করার চেষ্টা করতেছি আমি। কালাম সাহেব কিছুটা খুশি হন হামজার কথা শুনে। হামজা তার ব্যাগ থেকে একটা তাবিজ কালাম সাহেবের হাতে দেয়, এরপর বলে, আমার এতিমখানায় একটা ছাগল দিস। কালাম সাহেব হামজাকে সালাম দিয়ে বের হয়ে যান হামজার বাসা থেকে। এদিকে রিয়াজ খাবার খেয়ে একটু শান্ত হয়। হেল্পার রিয়াজকে বলে, শান্তি তো এইবার? রিয়াজ একটা ধোপ গিলে ধীর স্বরে বলে, ভাত খাবার পর একটা চা আর সিগারেট না হলে চলে। হেল্পার রিয়াজের কথা শুনে টিফিন বক্সটা গুছাতে থাকে আর বলতে লাগলো, এটির জন্য আপনার ভাত খেতে হয় নাকি? সব সময় তো চা আর সিগারেট লাগে আপনার, চলুন বাহিরের দোকানে যাই। সিকিউরিটি রুম ছেড়ে রিয়াজ আর হেল্পার বাহিরে আসে। চায়ের দোকানটায় বসার সময় রিয়াজ দেখে অনেকগুলা ড্রাইভার এখানে, ওরা দিনে ডিউটি করে। রিয়াজ সবার সাথে পরিচিত হয়ে চা আর সিগারেট খাওয়ায় বেশ। সব ড্রাইভাররা মিলে এক একজন এক একটা কথা বলে যাচ্ছে, কেউ হাসাচ্ছে, কেউ পার্সোনাল কথা শেয়ার করছে। রিয়াজ মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনে যাচ্ছে। তখনই রিয়াজের ফোনে কল আসে তার ভাবি। রিয়াজ চায়ের কাপ পাশে রেখে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ভাবি কান্না করতে করতে বলতে শুরু করে, আমার ছেলেটা তাহলে বড় হয়ে গেছে, কাজে এতই ব্যস্ত হলো, ভাই আর ভাবিকে ভুলে গেছে। রিয়াজ ভাবির ভয়েস শুনতেই চোখ ভিজিয়ে দেয়। এরপর নরম স্বরে রিয়াজ ভাবিকে বলে, না ভাবি, ধারের টাকাটা জোগাড় করতে কাজে মন দিচ্ছি বেশি, তুমি চিন্তা কইরো না, খুব তাড়াতাড়ি টাকা ম্যানেজ হয়ে যাবে। রিয়াজের কথায় এইবার ভাবি বলে, সাবধানে কাজ করিস। এরপর আর কি, বাজে আড্ডা না দেওয়া ইত্যাদি গান দিতে শুরু করলো। রিয়াজ ভাবির কথা শোনার মধ্যে হঠাৎ কান চলে যায় সামনের একজনের কথা, অর্থাৎ যে ড্রাইভাররা বসে বসে আড্ডা দিচ্ছে তাদের মধ্যে একজন বলে, সেই কালো চাদর দেওয়া লোকটা ভয়ানক বটে। রিয়াজ ওর কথা শোনা মাত্রই ভাবিকে বলল, ভাবি, আমি তোমাকে পরে কল দিচ্ছি। কলটা কেটে রিয়াজ মনোযোগ দেয় সামনের ড্রাইভারের কথা। সামনের ড্রাইভার বলতে থাকে, অ্যাম্বুলেন্স ড্রাইভারদের মানুষ কি মনে করে কে জানে,
আমাদের লাইফটা কতটা ভয়ানক সেটি তো আমরাই জানি। পরশু আমার ব্রেকআপ হলো। প্রেমিকা বলে অ্যাম্বুলেন্স ছেড়ে অন্য কিছু করতাম। আমি মতামত দেইনি তাই ব্রেকআপ। এই মেয়ে মানুষগুলা কি বুঝবে আমাদের জীবন কেমন? শখে তো আর আমরা লাশ নিয়ে দৌড়াই না। আমাদের পরিবার সামাল দেওয়া, নিজের খরচ আর ভবিষ্যৎ এর জন্য কামাই করা লাগে। অন্য স্থানে আজকাল চাকরির সুযোগ বাকু। এত প্যারার মাঝে আবার এই ভূত জিন। এতটুকু বলতেই সবাই হুড়হুড় করে হেসে ওঠে। সবার সাথে রিয়াজও হেসে উঠল। অথচ রিয়াজ জানেই না সে কেন হাসছে। তাল মিলানো আর কি। কিছুক্ষণ হাসার পর সেই ড্রাইভার আবার বলে, কালো চাদর ব্যক্তিটি বহুদিন জ্বালাইছে। একদিন তো গভীর রাতে আমার রুমে এসে গেছে। গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল। কিভাবে যেন আল্লাহর রহমতে বেঁচে গেছি সেদিন। যত দোয়া জানি সব করেছি। শেষমেশ কালাম সাহেবের দেওয়া তাবিজটা হাতে পড়ার পর পিছু ছেড়েছে সে। কিন্তু লাভ কি? লাশ তো ওরা চুরি করতেই চায়। এতটুকু বলতেই রিয়াজ আচমকা সেই ড্রাইভারকে প্রশ্ন করে, লাশ চুরি করতে চায় মানে? সবাই রিয়াজের প্রশ্ন শুনে রিয়াজের দিকে তাকা। রিয়াজ সবার চাহনি দেখে বলে, এইভাবে তাকানোর কি আছে? আমি নতুন, জানাটা জরুরি। রিয়াজের কথা শুনে ওই ড্রাইভার আবার বলে, কেন, তুমি আগে কোথাও জব করনি? ওর কথা শুনে রিয়াজ একটু নড়েচড়ে বসে বলে, না, এই জন্যই তো জিজ্ঞেস করলাম। রিয়াজের কথায় এইবার ড্রাইভার বলে, এই জন্যে কালাম ভাইকে দেখি না। উনি নিশ্চয়ই হামজা হুজুরের কাছে গেছে রক্ষাকবচ আনতে। যাই হোক শুনো, অ্যাম্বুলেন্স থেকে রাতে লাশ চুরি ওরাই করে। যারা লাশের অপেক্ষায় থাকে তাদের চোখ থাকে আমাদের অ্যাম্বুলেন্স এর উপর। শুধু অ্যাম্বুলেন্স না, বিভিন্ন মাছের গাড়ি, গরুর গাড়ি ইত্যাদি। এসব গাড়ি রাতে যখন চলে তখন পরিবেশ স্বাভাবিক থাকলেও ওরা স্বাভাবিক থাকে না। ভয় হোক কিংবা আক্রমণ, যে কোনো একটাতে ওরা লাশ চুরি করতে চায়। রক্ষাকবচ শুধু তোমাকে রক্ষা করবে, কিন্তু তোমাকে রক্ষা করতে হবে সেই লাশকে। এই দিয়েও এসব সবসময় হয় না। ওদের রাস্তায় যখনই পড়ে যাবা তখনই ওরা ধরবে। এদিকটা থেকে সাবধান। ড্রাইভারের কথা শুনে রিয়াজ পাল্টা প্রশ্ন ছুড়ে বলে, আপনারা কি করেন যখন তারা লাশ নিতে আসে? রিয়াজের কথা শুনে পাশের আরেকজন বলে, ফোকাস শুধু রাস্তায় রাখি। মনে মনে যত দোয়া আছে তা উচ্চারণ করি। পথে যত বাধাই আসুক কোনোটাই পরোয়া না করে এগিয়ে যেতে হবে। ড্রাইভার কথাটা শেষ করতেই সেখানে উপস্থিত হয় কালাম ভাই। কালাম ভাইকে দেখে সব ড্রাইভার দাঁড়িয়ে যায়। যেহেতু সবাই উনাকে বড় ভাইয়ের মতো জানে তাই সম্মানের দিকটা উচ্চতর। তিনি এসেই রিয়াজের গলায় সেই রক্ষাকবচ পরিয়ে দেয়। রিয়াজ কিছু বলার আগেই কালাম ভাই বলে, সাবধানে ডিউটি করো, আমি বাসায় যাচ্ছি। যত যাই হোক আল্লাহকে স্মরণ করবা। সাধারণ জনগণ জানে না আমাদের লাইফে আসলে কি কি হয়। যদি তারা শুনে তবে মনে করবে এটি শুধুমাত্র বানানো গল্প। তাই এসব কারো কাছে শেয়ারও করবে না, নিলে হাসির পাত্র হয়ে যাবা। যত কিছুই হোক নিজের ভিতর রাখবা। আমি যাই, সকালে দেখা হবে। কালাম সাহেব কথাটা বলে স্থান ত্যাগ করে। সেদিন থেকে শুরু হয় রিয়াজের রোগী নেওয়া আনা সবকিছু। সব ঠিকঠাক চলছিল। রিয়াজও এই অ্যাম্বুলেন্স ড্রাইভিং পেশাটাকে আপন করে নেয়। বকুল ভাইয়ের টাকাটাও শোধ হয়ে যায় অনেক আগে। ব্যাপারটা ছিল এখানে অন্য কিছু। বকুল ভাই আর রিয়াজের ভাবির প্ল্যান ছিল সব। বকুল ভাই অনেক আগেই টাকা দিয়ে দিচ্ছে তার মালিককে। শুধুমাত্র রিয়াজকে টাকা চেনানোর জন্য বাড়িতে এসে চিল্লাচিল্লি করত। কিন্তু মুদি দোকানদারের ব্যবহার ছিল ভিন্ন। সে ইচ্ছাকৃত রিয়াজের ভাবিকে হ্যারাসমেন্ট করেছে। তবে যা হয়েছে ভালো হয়েছে। এক সুযোগে রিয়াজ কর্ম লাইফে ফিরেছে। বেতনের টাকা অগ্রিম নিয়ে, সাথে কালাম ভাই কিছু দিয়ে বকুল ভাইয়ের টাকাটা শোধ করে দেয়। বাড়িতেও রিয়াজ তার স্যালারির অংশ পাঠাচ্ছে। পাশাপাশি কালাম ভাইয়ের টাকাটাও ধীরে ধীরে শোধ করে দিচ্ছিল। রিয়াজের ভাইও অনেক অসুস্থ। উনার সব খরচ চলে এখন রিয়াজের টাকা। রিয়াজের ভাবি এখন কারো বাসায় কাজ করতে যায় না। মাসে যে 2,000 টাকা দেয় তা দিয়ে সংসার দৌড়ে চলে। শহরে থাকা খাওয়া চলে কালাম ভাইয়ের সাথে রিয়াজের। অর্থাৎ সবকিছুই স্বাভাবিক হয়ে ওঠে মাত্র 4 মাসের মধ্যে। সব ঠিকঠাক চলছিল। লাশ নিয়ে চলাফেরা করতেও রিয়াজের এখন কোনো সমস্যা হয় না, যেন ব্যাপারটা নর্মাল হয়ে গেছে। কিন্তু সময় এক রকম থাকে বাক্য। এই সময়টা তার সময় ঠিকই ভয়ানক হয়ে যায়। 6 মাস পর একটা লাশ নিয়ে নেত্রকোনা যাত্রা করেছে রিয়া। পিছনে লাশের পরিবার রয়েছে আর পাশের বক্সে রয়েছে লাশ। গত 2 মাস এই ছেলেটা ভর্তি হসপিটালে। 2 মাস পর ক্যান্সারে মারা যায়। তাই দাপন করার জন্য তাকে দেশের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। শহর থেকে বেরিয়ে রিয়াজ নেত্রকোনার উদ্দেশ্যে রওনা করে। গাজীপুর পার করে আগে রিয়াজকে যেতে হবে ময়মনসিংহ। ওখান থেকে নেত্রকোনা তেরি বাজার যেতে হবে। অর্থাৎ সফরটা লম্বা। লাশ নিয়ে বের হয়েছে সন্ধ্যার দিকে।
যেতে যেতে পরের দিন সকাল হবে। গাজীপুর ছেড়ে যখন রিয়াজ ভালুকা রোডে অ্যাম্বুলেন্স ঢুকা, ততক্ষণে হয়ে যায় গভীর রাত, অর্থাৎ রাত প্রায় 1-2-3। যদিও এই সময়টা আমাদের কাছে সামান্য, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারদের কাছে রাত 8টার পরেই গভীর রাত, যেটা শুরু হয় ভয়ের অনুভূতি নিয়ে। ভালুকার রোডে রিয়াজ অ্যাম্বুলেন্স চালিয়ে যাওয়ার সময় আচমকা রিয়াজের মনে হলো অ্যাম্বুলেন্স এর ছাদে ধপাস করে কিছু একটা পড়েছে। এত জোরে শব্দ হয়েছে যেন বড় কোনো পাথর পড়ল। এদিকে লাশের পরিবাররা তাকিয়ে আছে রিয়াজের দিকে। রিয়াজ তাড়াহুড়ো করে গ্লাস আটকে দেয়, এরপর একটা সিগারেট ধরিয়ে সবার উদ্দেশ্যে বলে, যত কিছুই হয়ে যা, আপনারা কেউ নড়বেন না, আর না করবেন চিল্লাচিল্লি, শুধু দোয়া পড়তে থাকুন। রিয়াজের কথা শুনে লাশের পরিবার বিষয়টা বুঝে নেয়। রিয়াজের কথা মতো সবাই দোয়া দ্রুত পড়তে শুরু করে। এদিকে অন্ধকার ভেদ করে শুধু অ্যাম্বুলেন্স এর লাইটের আলো রোডে, চারপাশে বড় বড় গাছ। রোডটা দেখতেও ভৌতিক মনে হয়। আশেপাশে ঘর বাড়ি আছে কিনা সেটিরও কোনো হদিশ নেই। দুই পাশের গাছগুলা এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন রাস্তা পাহারা দিচ্ছে তারা। গাছের ডালগুলোও হেলে আছে রাস্তার উপর, অর্থাৎ গেটের মতো ডান পাশের ডাল আর বাম পাশের ডাল রাস্তার উপর সাজানো। রিয়াজের কপাল বেয়ে ঘাম বের হতে থাকে, তবু মনে সাহস রেখে রিয়াজ এগিয়ে যেতে লাগলো। জানাবেন আপনার অনুভূতি এখন কেমন, গল্পের কোথায় কোথায় ভয় অনুভব করেছেন, আর অবশ্যই রিভিউ দিবেন। পরবর্তী পর্ব পেতে ভূতের গল্প ও ভূতের পিক পেজটা ফলো করে আমার সাথেই থাকুন।